ক্যাম্পাসের প্রথম হত্যাকাণ্ড ছাত্রলীগের হাত ধরেই হয়েছিল, 7 মার্ডার খুব সম্ভবত মহসিন হলে। এইরকম যদি আপনি ইতিহাসের পরম্পরায় বিবেচনা করেন, ছাত্রলীগের ইতিহাস হচ্ছে সন্ত্রাসের ইতিহাস। আমি নিজে যখন ছাত্র ছিলাম কিছু একটা ইস্যু এসেছে যে ধর্ষণের বিষয়টা, আপনি দেখবেন ছাত্রলীগের হাতে এই পর্যন্ত যেই পরিমাণ নারী নির্যাতিত হয়েছে সারা দেশে 1971 থেকে আজ পর্যন্ত, এটা অসম্ভব, এটা অকল্পনীয় একটা বিষয় যে একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের হাতে এই পরিমাণ নারী যৌন হেনস্থা বা নির্যাতনের শিকার হতে পারে। একটা হতে পারে যে আপনার রাজনৈতিক প্রতিপক্ষ, আপনি মিছিলে গিয়েছেন, সেখানে এক ধরনের কথাবার্তা হচ্ছে, সংঘাত হচ্ছে, পিটিয়ে দিয়েছেন, সেটা আমরা ধরে নিলাম যে মারামারি হয়, যদিও সেটা কাম্য না। কিন্তু ডেলিবারেটলি নারীকে একটা অবজেক্টিভ হিসেবে বিবেচনা করে তাকে নির্যাতন করা, আপনারা চাপাতি বদরুলের নাম শুনেছেন, আপনারা শুনেছেন যে সিলেটের এমসি কলেজে একটি নববধূকে ছাত্রলীগের নেতাকর্মীরা যৌন নির্যাতন করেছেন। এইরকম আমি একটা লেখা লিখেছিলাম খুব সম্ভবত 2018 সালে, ওইখানে আমি 5 বছরের একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছিলাম যে 350-এর উপর নারী নির্যাতন, যৌন নির্যাতন হয়েছে ছাত্রলীগের হাতে, একদম মানে কলেজ পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। আমি তো ছাত্রলীগের এইরকম একটা নির্যাতনের একটা উদাহরণ দিলাম। আমরা যদি ছাত্রলীগ নিয়ে আসলে বিবেচনা করি, গবেষণা করি, এটা কিন্তু সোশ্যাল সায়েন্সে যারা পড়ান বা ধরেন সোশিওলজি বা ক্রিমিনোলজির যারা স্টুডেন্ট বা গবেষক, এটা নিয়ে গবেষণা হতে পারে যে তাদের সাইকোলজিটা কি, একটা দল কিভাবে এরকম একটা নির্যাতনের ধারক বাহকে পরিণত হতে পারে। তাদের ঐতিহ্য আছে, সন্দেহ নেই, কিন্তু আপনি সেই ঐতিহ্য দিয়ে কিন্তু তাদের যে নির্যাতকের যে চরিত্র, তাদের যে কি বলবো, এটা তো আপনি আড়াল করতে পারেন না, এটা আসলে কখনোই সম্ভব না। তো সেই জায়গায় আমি মনে করি যে এটা নিয়ে যদি কিন্তু বা তাদের ইতিহাস খুব বড়, 71-এ তাদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল, এই কথা বলে কিন্তু তাদের সেই নির্যাতকের চরিত্রে আড়াল করা যাবে না। বরং আমরা যেটা বলি, 1971-এর আগে আমরা পাক বাহিনীর নির্যাতনের খপ্পরে পড়েছিলাম, সেখান থেকে মুক্ত হয়ে আমরা বাঘের মুখ থেকে মুক্ত হয়ে সিংহের মুখে পড়েছিলাম। কি সেটা রক্ষী বাহিনী, আরেকটা হচ্ছে ছাত্রলীগ। এই ছাত্রলীগ বা এদের হাত থেকে আমাদের শিক্ষাঙ্গনকে, আমাদের দেশকে মুক্ত করতে হবে। এবং যেটা করতে হবে যে এখানে বিচারের বিষয়টা এসেছে তো অবশ্যই, কারণ আমি রাশেদের সঙ্গে একটু দ্বিমত পোষণ করবো। বলেছে যে আগামী 3টা নির্বাচনে যেন আওয়ামী লীগ আসতে না পারে। আমি ইতিহাস ও রাজনীতি বিজ্ঞানের ছাত্র হিসাবে বলবো, ফেসিবাদীরা রাজনীতিতে ফিরে এসেছে এইরকম কোনো উদাহরণ পৃথিবীতে নাই। এখন বাংলাদেশের মানুষ কি ঠিক করবে সেটা তাদের বিষয়। আসলে আমিও বাংলাদেশি, আমিও ঠিক করব, আমি থাকবো তাদের সঙ্গে, সন্দেহ নেই। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে নিষিদ্ধ এবং বিচার দুইটার মধ্যে এক ধরনের একটা মৌলিক পার্থক্য আছে, যেটা মেঘমল্লার বসুও বলেছেন যে আপনি যদি নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করেন, সরকারের পরিবর্তন হতে পারে, কিন্তু তারা কিন্তু আবার ফিরে আসতে পারে। আর যদি আপনি একটা সুনির্দিষ্ট বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যান, যেটা জার্মানিতে হয়েছে নাৎসি বাহিনীর বিরুদ্ধে, নুরেমবার্গ ট্রায়াল হয়েছে বা আরও বিচারের মধ্য দিয়ে হয়েছে। এখন ওই দেশে কি আর নাৎসিরা ছিল না? ডেফিনেটলি ছিল। হিটলারের যখন পতন হয় তখনও তার কমপক্ষে 30 থেকে 40% জনসমর্থন ছিল, এবং হিটলার কিন্তু প্রবল জনপ্রিয় শাসক হিসাবেই 1930 বা 33-তে ক্ষমতায় আসেন। তারপরে তো সমর্থক ছিল, কিন্তু সেটাকে বিচারের মধ্য দিয়ে গিয়ে যখন নিষিদ্ধ করা হয়েছে, নাৎসি বাহিনী কিন্তু আর রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন নাম টাম ধারণ করে আর ফিরে আসতে পারে নাই। এখন তাদের একটা দল আছে, তাদের ভোট অত্যন্ত কম। তা আমি মনে করি যে পৃথিবীর অন্যান্য দেশে যে এরকম ফেসিবাদদেরকে কীভাবে বিচারের মুখোমুখি করা হয়েছে, কিভাবে তাদেরকে বিবেচনা করা হয়েছে, সেটা মাথায় রেখে আমাদের আসলে আগানো উচিত। এখানে আবেগ বা বিরাগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমরা যেই ভয়ঙ্কর একটা কি বলবো, তো আমি মনে করি এই বিষয়গুলো মাথায় রেখে ছাত্রলীগের যে মানে কি, শুধু ছাত্রলীগ না, টোটাল ফেসিবাদ রেজিমকে কিভাবে আমরা বিচারের আওতায় নিয়ে আসতে পারি এবং তাদেরকে আইনের মুখোমুখি দাঁড় করাতে পারি, সেটা আমাদের খুব মানে আমি বলবো গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। আর সেটা এখনই শুরু করতে হবে।